পরবর্তী আলোচকের কাছে। আমাদের পরবর্তী আলোচক অধ্যাপক রমেন কুমার সর, বাংলা বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়। স্যারের সম্পর্কে আমরা প্রাথমিকভাবে কিছু কথা এই অবগাহনের পাঠকের কাছে জানিয়ে রাখতে চাই। মধ্যযুগের বাংলা সাহিত্য এবং 19 শতকের বাঙালি সাহিত্য এবং জীবন সম্পর্কে আজীবনকাল অধ্যাপক সর তার গবেষণা কর্ম করে চলেছেন। এছাড়াও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য, আইন, চারুকলা, সঙ্গীত অনুষদ বিভাগের অধ্যক্ষ হিসাবে তিনি তার দায়িত্ব পালন করে চলেছেন। এবং আমরা পাঠকের কাছে এই কথাও জানিয়ে রাখতে চাই যে বঙ্গীয় সাহিত্য পরিষদের গ্রন্থশালায় তিনি বর্তমানে অধ্যক্ষ হিসাবে সেখানকারও দায়িত্ব পালন করে চলেছেন। এছাড়া ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি সাফল্যের সঙ্গে কার্যনির্বাহী কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ, আসাম বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রভৃতি। আমরা এখানে অধ্যাপক রমেন কুমার সরের কিছু উল্লেখযোগ্য গ্রন্থর অবগাহনের পাঠকের কাছে জানাতে চাই। শঙ্করীপ্রসাদ ব্যক্তি ও সৃষ্টি, বঙ্গভঙ্গ সমকাল ও উত্তরকালের চোখে, বাংলা সাময়িক পত্রের প্রাচীন ও মধ্যযুগ, রেল 19 শতকের বাঙালি জীবন ও সাহিত্য, চৈতন্য জীবন প্রসঙ্গ সেকাল ও একাল, বাংলা লোক সংস্কৃতি গবেষণায় প্রবাদের অন্বেষণ প্রভৃতি। আমরা আমাদের যে স্ক্রিনে স্যারের গ্রন্থ পরিচিতি অংশ আমরা তুলে ধরব। আমরা আর সময় নষ্ট না করে অধ্যাপক রমেন কুমার সরের কাছে অনুরোধ করব যে স্যার আপনার বক্তব্য আপনি আরম্ভ করুন। আজকে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ স্যার। এই অবগাহন পত্রিকার উদ্যোগে আজকের এই আন্তর্জালিক আলোচনা সভার যে শিরোনাম করা হয়েছে আমরা জানি যে বিষয় থেকে বিষয়াভ্যন্তরে প্রেক্ষিত করা হয়েছে মঙ্গল কাব্যকে। আমার সঙ্গে এই পত্রিকার যিনি সম্পাদক অরিন্দজিৎ চট্টোপাধ্যায় যোগাযোগ করেন এবং শুনি যে আমার সঙ্গে দুই সহবক্তা থাকবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমার অত্যন্ত কাছের মানুষ সদত নস্কর এবং আসাম বিশ্ববিদ্যালয়েরও আমার খুবই কাছের মানুষ অর্জুন দেব সেন শর্মা। আপনারা এর বাইরেও আজকে দূর দূরান্তে যারা বসে আমাদের আলোচনা শুনছেন সেই অগণিত শ্রোতাদের আমি নমস্কার জানাই। দেখুন, সনদদা তার দীর্ঘ আলোচনায় মনসার উদ্ভব, সে সম্পর্কে বিভিন্ন গবেষকদের আলোচনা বিস্তৃত বর্ণনা করেছেন। একেবারে যতটা গভীরে যাওয়া সম্ভব এই সময় পর্বের মধ্যে সনদদা গেছেন। কবিদের সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন, তাদের বিশেষত্বের কথা বলেছেন। আমি যতদূর জানি অর্জুন দেব যে বিষয়টায় আসবেন সেটা হচ্ছে চণ্ডীমঙ্গলের মিথ আখ্যান, আচার উদ্ভব, তার অবয়ববাদী বিশ্লেষণ নিয়ে আলোচনা করবেন। আমি একটু অন্য বিষয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। দেখুন, এই মঙ্গল কাব্য এবং তাকে ভিত্তি করে বাঙালি সমাজে যে ইতিহাস তার একটু অনুসন্ধান করার চেষ্টা করা যেতে পারে। আমরা যারা মধ্যযুগের ছাত্র তারা প্রত্যেকেই জানি খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতক এই সময় পর্বটাকে বাংলা সাহিত্যের মধ্যযুগ
এবং আমরা বলবো পুরোটাই প্রায় মঙ্গল কাব্যের সৃষ্টিকাল। সুদীর্ঘ রাষ্ট্রীয় ওঠানামার মধ্যে হচ্ছে ভাঙার ভাঙা, তার মধ্যে মানুষের বাঁচার আকুতি। ভিন্ন ভিন্ন আদর্শের রাজশক্তি যখন আসে, তখন সামাজিক আবর্তের মধ্যে তার একটা কম্পন অনুভব হয়। আর এই কম্পনের ফলে মানুষের জীবনে যা কিছু মূল্যবান, যা কল্যাণকর, তার যেমন বিনাশ ঘটে, আর সেই বিনাশের সময় অসহায় জীবন থেকে বেরিয়ে আসার জন্য মানুষ আশ্রয় খোঁজে। এটাই হচ্ছে জীবনের ধর্ম। গোটা মঙ্গল কাব্য জুড়ে, সে মনসা মঙ্গল বলুন, চন্দ্রমঙ্গল বলুন বা ধর্মমঙ্গল বলুন, আপনারা দেখবেন এই জীবনের প্রতি আকুতি যেন প্রবাহিত হয়েছে। জীবনের ধর্ম হলো নতুন নির্মাণ, নতুন স্বপ্ন দেখা, প্রতিকূল পরিবেশকে জয় করা, পরিপূর্ণ শক্তির আলোকে উদ্ভাসিত হওয়া। বাংলা মঙ্গল কাব্যের উদ্ভবের সঙ্গেও এই সমাজ প্রেক্ষিত অঙ্গাঙ্গিভাবে যুক্ত। দেখুন, সাধারণভাবে একটা কথা বলা হয় যে তুর্কি আক্রমণে সমাজ যখন বিপদগ্রস্ত, তখন তথাকথিত নিম্নবর্গের দ্বারা পূজিত দেবী বা দেবতা উচ্চ বর্ণের মধ্যে স্থান করে দিচ্ছেন। তাদের মাহাত্ম্য কীর্তন করে লেখা হচ্ছে মঙ্গল বিধায়ক গেয় আখ্যান, যাকে আমরা বলছি মঙ্গল কাব্য। এখন এই যে বিস্তৃত কাল, ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতক, আচ্ছা ভাবুন তো, এই বিষয়টি কি খুব সহজ ছিল? নিম্নবর্গের দেবদেবী উচ্চবর্গের মধ্যে স্থান করে দিচ্ছেন। কেন সেনামলের ব্রাহ্মণ্য দ্বারা পূজিত দেবতারা সরে যাচ্ছেন? আমাদের বলে প্রশ্ন জাগবে না? অরবিন্দ পদ্মাগোসাই তার আলোচনায় বলছেন যে অধিকাংশ মঙ্গল কাব্যে উদাসীন শিবের প্রভাবের বিরুদ্ধে শক্তির প্রভাবকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে রচিত। আর্য সমাজের বাইরে অন্তজ জাতির মধ্যে শিবের প্রতিষ্ঠা দেখা যায় কৃষি দেবতার উপর, কিন্তু সেই প্রতিষ্ঠাও তিনি ধরে রাখতে পারছেন না। এবং যারা শিবের পূজক, একেবারে মনসমঙ্গল কাব্য থেকে শুরু করে, তারা আর শিবের উপর আস্থা রাখতে পারছেন না। কি এমন ঘটবে? দেব কাহিনী তো এটাই দেখি যে শিবের কন্যা মনসা তিনি মর্তে পুজো পাওয়ার চেষ্টা করছেন। এই কাহিনীর অন্তরালে কি আছে? এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলোচক বলছেন যে দীনেশচন্দ্র সেনের যে বঙ্গভাষা ও সাহিত্য, সেখানে গোরক্ষ বিজয় থেকে বেশ কিছু অংশ উদ্ধার করে তিনি বলছেন যে আসলে যে সময়টায় মনসামঙ্গল শুরু হলো, যে বিপর্যয়ের সময়, সেই সময় শিবের ছবি কেমন আমাদের কাছে আসছে না? ভাং খাইবে ধূপটা খাইবে, খাইবে ভাঙের গুড়া, পৃথিবীর মজলে শিব না হইবে বুড়া, ভাং খাইবে ধূপটা খাইবে, খাইবে শতাবরী, দিবারাত্রি থাকবে তুই কুচো নারীর বাড়ি। আচ্ছা বলুন তো, এইরকম শিব, যিনি নেশাগ্রস্ত, একদম কুলীন তার একটা অবস্থান, বহুবিবাহের পরেও তিনি কুচনারী বাড়িতে গিয়ে পড়ে থাকেন, বিপর্যয়ের দিনে সেই দেবতা কখনো আশ্রয় হতে পারেন? ফলে এর পরেও যে কর্ম ও শিল্পের দেবতার উপরে তিনি পূজিত হচ্ছেন, সেই কৃষিকার্য থেকেও তিনি ভুলে থাকছেন, এমন ছবি কিন্তু মঙ্গল কাব্যের মধ্যে আমরা পাচ্ছি। তাহলে এই শিবের পরিবর্তে মনসার যে উত্তরণ, জনসমাজে মনসাকে বেছে নেওয়া,
সেটার পিছনে কিন্তু মনে রাখবেন, শুধু উচ্চ মহলে নিম্নবর্গের দেবীরা পূজিত হচ্ছেন, এটা যেমন একটা দিক, এবং অন্যদিকে সমাজ জীবনের দাবি ছিল যে যে দেবতা আমাকে আশ্রয় দিতে পারেন না, যে দেবতা আমাকে রক্ষা করতে পারেন না, যে দেবতা আমার বিপদে পাশে দাঁড়াতে পারেন না, সে দেবতা কখনো, তার পূজা কখনো সমাজে চলতে পারে না। এ ব্যাপারে আমাদের যিনি আশ্রয় সব ব্যাপারে, স্বয়ং রবীন্দ্রনাথ তার সাহিত্য প্রবন্ধ গ্রন্থে একটা কথা বলেছেন। বস্তুত সাংসারিক সুখ দুঃখ বিপদ সম্পদের দ্বারা নিজেকে ইষ্ট দেবতার বিচার করতে গেলে সেই অনিশ্চয়তার কালে শিবের পুজো টিকিতে পারে না। অনিয়ন্ত্রিত ইচ্ছার তরঙ্গ যখন চারিদিকে জাগিয়া উঠিয়াছে, তখন যে দেবতা ইচ্ছা সংযমের আদর্শ, তাহাকে সাংসারিক উন্নতির উপায় বলিয়া গ্রহণ করা যায় না। দুর্গতি হইলেই মনে হয় আমার নিশ্চেষ্ট দেবতা আমার জন্য কিছুই করিতেছেন না, ভোলানাথ সমস্ত কিছু ভুলিয়া আছেন। রবীন্দ্রনাথের এই ভাবনা থেকেই আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায় যে যে শিব কেন আস্তে আস্তে সরে যাচ্ছেন। পাল এবং সেন যুগে যার এতটা প্রভাব, তিনি কেন পরবর্তী তুর্কি আক্রমণ পরবর্তীকালে সরে যাচ্ছেন, তার জায়গায় শক্তি বা মনসা তার জায়গায় স্থান করে দিচ্ছেন। রবীন্দ্রনাথ এই এই প্রসঙ্গে কবি কঙ্কনের দেবী প্রসঙ্গে আলোচনা করতে গিয়েও একই কথা বলছেন। কবি কঙ্কনের দেবী এই যে ব্যাধের দ্বারা নিজের পূজা মর্তে প্রচার করিলেন, স্বয়ং ইন্দ্রের পুত্র ব্যাধ রূপে মর্তে জন্মগ্রহণ করিল, বাংলাদেশের এই লোক পরিচিত কথার কি কোনো ঐতিহাসিক অর্থ নেই? রবীন্দ্রনাথ প্রশ্ন তুলছেন, এটা কি শুধুই কাহিনী, শুধুই দেব কাহিনী? এর পিছনে কি কোনো ইতিহাস নেই? পশু বলি প্রভৃতির দ্বারা যে ভীষণ পূজা এককালে ব্যাধের সমাজে প্রচলিত ছিল, সেই পূজায় কি কালক্রমে উচ্চ সমাজে প্রবেশ লাভ করে নাই? প্রশ্ন তুললেন দেবী। এই ইতিহাসকেই আমরা একটু অনুসন্ধান করার চেষ্টা করব, যে বাংলায় আর্যীকরণ নিতান্ত নির্বিঘ্নে সমাপ্ত হয়নি, অনার্য ব্রাহ্মণদের নিকট বাংলার আর্যতর অধিবাসীরা চিরকালই ঘৃণিত নিন্দিত ছিলেন, কিন্তু তার সত্ত্বেও তারা তা স্বীকার করে নিলেন কেন? এই প্রশ্ন যদি আমরা রাখি, তাহলে আমাদের আরেকটু ভিতরে যেতে হবে। সেখানে পাবো যে উচ্চ এবং নিম্ন বর্গের মধ্যে প্রতিনিয়ত যে সংগ্রাম চলছিল, তাই আদি ভৌমিক ক্ষেত্রে শিব এবং শক্তির সংগ্রাম রূপে মধ্যযুগের মঙ্গল কাব্যে প্রতিভাত হয়েছে। এই মত কি আমরা গ্রহণ করতে পারি, নাকি অন্যভাবে আমাদের দেখতে হবে? দেখুন, যে আমরা সনদদা মঙ্গল কাব্যের দেবতার উৎপত্তি এবং বিকাশ এবং তার কাব্য কবিদের কথা বলেছেন। আমাকে একটু ছুঁয়ে যেতে হবে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, আমি তারপরে ধর্মমঙ্গলের মধ্যে প্রবেশ করব, না হলে ইতিহাসকে ধরতে পারবো না। তার বাংলা মঙ্গল কাব্যের প্রধান তিনটে ধারা আমরা প্রত্যেকেই জানি: মনসা, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল। কিন্তু সেখানে কি পাচ্ছি? সাধারণ একজন পাঠক, সাধারণ আলোচক পরিষ্কার বলবেন ওর মধ্যে আছেটা কি? কিছু দেবদেবীকে পাচ্ছি, বাংলার কিছু অলৌকিক কাহিনীকে পাচ্ছি। মধ্যযুগের আবার বাংলা সাহিত্যের মধ্যে কোনো ইতিহাস আছে নাকি? সেখানে কি পাই না, দুটো অসম শক্তির দ্বন্দ্ব পাই। অন্যবিধ উপায় আমরা বলতে পারি প্রতিপক্ষের কৃপা লাভের চেষ্টা করছেন আর এক পক্ষ। এখানে সমাজের কোনো ভূমিকা কোথায়? সমাজ তো দুর্বল, তার সংগঠন নেই, আর সমাজ মানুষের বিস্তৃতি লাভ করবে কি করে? তাই ব্যক্তি মানুষ বা বলতে পারেন গোষ্ঠী মানুষ নিসর্গ পূজার মধ্যে নিজেকে নিমজ্জিত করেছে। ফলে সমাজে দীর্ঘকাল ধরেই চলেছে মনসার আরাধনা। প্রাবল্য কমে গেলেও আজও চলছে সেই প্রবাহ। কারণ তার পিছনে সনদদা উল্লেখ করেছে
তার কারণ হচ্ছে সাপের কামড়ের মৃত্যু তো আমরা একেবারে বন্ধ করতে পারিনি। ফলে চলছে বাংলার ভৌগোলিক পরিবেশ, বহু সংখ্যক বিষযুক্ত বিষহীন সাপের অবস্থান। তাই সেই সমাজ নিসর্গ পূজার প্রচলন স্বাভাবিক, যা কালে আর্যতর সমাজের এই ভাব সংস্কৃতির সংযোগ বিয়োজকের যুগে আর্য ভাবনায় সর্প পূজার স্বীকৃতি লাভ করছে। আর আমরা কি পেলাম? মনসামঙ্গল কাব্য। মধ্যযুগের বাঙালি সমাজে আর্য ভাবধারা ও সমাজকে আত্মসাৎ করেই বাংলার নিজের লোক বা লোক সমাজ যাকে আমরা বলি তার প্রতিষ্ঠা, নিসর্গ পূজার সংমিশ্রণ ঘটল, সেখানে আত্মীকরণ হলো, আর একটা নতুন বাঙালি সমাজ গড়ে উঠল। আর আমরা পেলাম সেই সমাজ থেকে উঠে আসা এক নতুন সাহিত্য ধারা, যাকে আমরা বলতে পারি মঙ্গল কাব্য। আমরা এই কাহিনী মধ্যে কি দেখি? বাংলার লোকজীবনের প্রাণধর্মী সৃষ্টিধর্মী শক্তির সঙ্গে সর্পশক্তি মিলেমিশে একাকার হয়েছে। শিবের বিরুদ্ধে আত্মপ্রতিষ্ঠার স্বীকৃতি, যা আমাদের সমাজ বিবর্তনের প্রেক্ষিতকে মনে করায় যে সমাজে সেনাবলের তথাকথিত ব্রাহ্মণ্যবাদের নামে যে উচ্চবর্ণের ভাব ও ভাবনার প্রবাহের আধিপত্য ছিল, সেখানে প্রতিষ্ঠিত হলো তথাকথিত নিম্নবর্গের ভাব ও ভাবনা। আমি মনসামঙ্গল কাব্যকে এভাবেই দেখতে পছন্দ করি। অর্থাৎ এক ভাবনা প্রচলিত ছিল, সেখানে আর একটা ভাবনার জন্ম নিল। কিন্তু সমাজের এই যে বিবর্তন কি এত সহজ ছিল? তা বোধ হয় নয়। ব্রাহ্মণ্য সমাজে পদ্মার গৃহীত হওয়ার পরিসর কিন্তু দীর্ঘ। নারায়ণ দেবের যে কাব্য, সেখানটায় একটি চরণ যদি আমি দেখি, নারায়ণ দেবের যে চাঁদের যে ক্রোধ, চণ্ডীর ইঙ্গিত পাইয়া কাটিমু পদ্মারে। বিজয়গুপ্তের চাঁদও বলছে, যেই হতে পুজি আমি শঙ্কর ভবানী, সেই হতে পূজা খাটতে চাহ দুষ্ট কানি। দূরে যাও লঘুজ্যোতি, না বলিস আর, এতে দেব মধ্যে করিস ভাবনা ভাতার। তৃতীয় লাইনটা লক্ষ্য করুন, দূরে যাও লঘু জাতি। অর্থাৎ এত সহজেই, অর্থাৎ আমরা বলে দিই তুর্কি আক্রমণ হলো, উচ্চবর্ণের দেবদেবীরা রক্ষা করতে পারলেন না, নিম্নবর্গের দেবদেবীরা জায়গা পেয়ে গেলেন। এর পিছনেও ছিল তো অর্থনীতি, এর পিছনেও ছিল সমাজ ভাবনা। ফলে যত দূরত্বই থাকুক না কেন, একসময় তারা বাধ্য হচ্ছেন মেনে নিতে। ফলে এ তো সমাজের নিম্ন ও উচ্চ বর্ণের সংমিশ্রণের দীর্ঘ ইতিহাসের ইঙ্গিত দিচ্ছে। মনসার কাহিনীতেও দেখবেন এইসব কি কখনো সমাজ থেকে দূর করা গেছে? এখনো এই যে বিদ্বেষের কথা আমরা বললাম, দূরে যাও লঘু জাতি, না বলিস আর। বলুন তো, 21 শতকের সমাজও কি তথাকথিত নিম্নবর্গকে এখনো এইভাবে দূরে সরায় না? ফলে মনসার কাহিনী তো দেবতার কাহিনীর অন্তরালে সমাজের এই সমন্বয়ের দ্বন্দ্বের কাহিনী, যে বিবাদ শেষ হতেই চায় না, মানা না মানা চলতেই থাকে, শেষে কোনো ক্রমে বাধ্য হয়ে মেনে নেওয়া। এভাবেই কিন্তু যে সময়ের সমাজকে বিবর্তনের প্রতিধ্বনি ধ্বনিত হয় মনসামঙ্গল কাহিনীর মধ্যে। আর চণ্ডীমঙ্গলের দুটো কাহিনী, সেকালের দুটি সমাজকে তুলে ধরা হয়েছে। অনার্য দেবী নিজের প্রতিষ্ঠা স্বীকৃতির জন্য যে কোনো ইচ্ছার বশবর্তী হয়ে কাজ করেছেন, কালকতুক উপঢৌকন দিয়ে রাজা করেছেন, ব্যাত সমাজে অনেক চেষ্টায় প্রতিষ্ঠা পেলেন। কিন্তু ধনপতি, তিনি তো ব্রাহ্মণ্য সংস্কৃতির সম্মত সমাজের
বা তথাকথিত উঁচু সমাজের মানুষ দ্বন্দ্ববাদ্য সেখানে। গুজরাটের বনে যে দেবী অধিষ্ঠান, সমাজের বাইরে যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি সেই সময়ের ব্রাহ্মণ্য সমাজ সংস্থায় প্রবেশ লাভ করবেন কি করে? চেষ্টা করেছেন। মনসার কাহিনীর মধ্যে বিভিন্ন সম্প্রদায়, গোপ সম্প্রদায়, জলুমলু থেকে শুরু করে, যার বিস্তৃত কথা আমাদের সনদদা বলেছেন তার আলোচনায়, আমরা পেয়েছি একের পর এক সম্প্রদায়ের কাছে নিজের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন। এই সমস্ত সম্প্রদায় কি কোনো দেবতা দেখে? এ তো আমাদের সমাজের মানুষ, বিভিন্ন শ্রেণী, তারা তাদের জীবন জীবিকা থেকে পরিষ্কার, তারা একটা শ্রেণীবদ্ধ জীবনে বসবাস করেন। ঠিক ফলে এখানেও দেখবেন চণ্ডীমঙ্গলে যে যারা পেলাম, যে পশু শিকার করে যারা জীবন সাধন করতেন, সেই ব্যাজ সম্প্রদায়কে আস্তে আস্তে দেখুন মধ্যযুগের বাঙালি সমাজে একটা প্রায় সামগ্রিক ছবি পেয়ে যাচ্ছি আমরা, যা প্রায় সম্পূর্ণতা পেল ধর্মমঙ্গলে এসে। আমার বক্তব্য এই যে মঙ্গল কাব্যের এই যে দেবদেবীর কাহিনী বলি আমরা, তা আসলে সমকালের বাঙালি সমাজ ইতিহাসের এক একটি ধারা বিবর্তন তার ছবিকে ধারণ করে আছে। এই তিনটি প্রধান কাব্যধারাকে গ্রহণ করলে মধ্যযুগের বাংলার সমাজ জীবনের একটা সামগ্রিক রূপকে পাওয়া সম্ভব। তাই আমার কাছে এগুলি কোনো পৃথক কাহিনী নয়। এক একটা ফুল দিয়ে যেমন মালা গাঁথা হয়, মালা যেমন পূর্ণতা পায়, এ এক তেমনই সমাজ ইতিহাস বিশেষ বিশেষ সময়কে এবং তার স্থানকে, তার কালকে ধারণ করে আছে এই কাহিনীগুলি। ইতিহাস সেই প্রবাহে পাবেন সমাজের শক্তি তথা বর্ণের বিবর্তন, একটি স্তর থেকে আরেকটি স্তরে পৌঁছানোর ইঙ্গিত। সেখানে পাবেন শ্রেণীগত বৈষম্য, উৎপীড়ন, সুদ, জীবন জীবিকা, মহাজন, বণিক, পেয়াদা, মুসলমান, অভ্যন্তরীণ গলদ, সব কিছু পাবেন মঙ্গল কাব্যের মধ্যে। রাষ্ট্রিক বিপর্যয়ের দিনে সাধারণ মানুষের কষ্ট, অর্থনৈতিক বিপর্যয়, স্থায়ী সংহত সাধন বিন্যাসের অভাব আছে হয়তো, কিন্তু যদি আমরা একটু ভালো করে দেবতার তাহলে এই বিষয়গুলো আমাদের দৃষ্টি কিন্তু এড়ায় না। ঠিক একইভাবে দেখুন, রাষ্ট্রীয় বিপর্যয়ের কথা বলছি, সেই দিনে সমাজের যে বৃহত্তর জনগোষ্ঠী যারা অসহনীয় অবস্থার মধ্যে রয়েছেন, দেখিয়েছেন শুধুমাত্র কি আত্মজীবন কথা বলতে নেই। আমরা বলে যাব যে মেয়ে বাঘিনীটির কথা, যে মেয়ে বাঘিনী তার পশুরা সিংহকে বলছে কালকে তুই নির্দয় ভাবে রাজার কাছে আমি তবে পাই মাগি যে বিদায় ছাড়ি যে তোমার বোন পাত্র অধিকারী না শুনে হারি যে তাকে ছাড়ি জীবন রানীগণ সঙ্গে ঠাকুরিরা রঙে না করো বেশ বিচার। আমি এতদিন আপনাদের দৃষ্টি করছি, রানীগণ সঙ্গে ঠাকুরিরা রঙে না করো বেশ বিচার। একটু সে সেই সময় আচরণ একটু দেখবেন, কেন আক্রমণ এত সহজে সে নিজে পরাজিত করতে পেরেছিল, তার ইতিহাস দাঁড়িয়ে গেছে। সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে তারা কিসে ভক্ত ছিলেন তার ইঙ্গিতটা আমরা পাচ্ছি চণ্ডীমঙ্গলের এই বাড়ির মধ্য দিয়ে। আজ এই কথা প্রত্যেকেই জানি মুকুন্দের জাতীয় পরিচয়, সকাল সরকার দীর্ঘকাল তিনগুলি খেলা উপকারে আমরা সেদিকে বিস্তৃত হয়ে যাচ্ছি। ফলে এই ছোট ছোট চরিত্রগুলোর মধ্য দিয়ে আমরা পাচ্ছি সেটা একটা ইতিহাস, সমাজ জীবনের ছোট ছোট নক্ষত্র রাষ্ট্রীয় বিপর্যয় এই আচ্ছা একালের ফলে একালের
তাহলে এখানে যে পাঠক হিসাবে এটাকে কি আমি বাঘের আটটি করে নেব? না, সেকালের সমাজ শাসনের শ্রেয়বোধযুক্ত ক্ষমতা সম্পন্ন হৃদয়হীনতার ছবি হিসেবে গ্রহণ করব। প্রশ্ন আপনার কাছে রইল যে কাকে গ্রহণ করবেন আপনারা? এটা কি দেবতার কাছে কোনো বাঘের আরতি, তার রাজার কাছে, পশু রাজার কাছে আরতি, না আমি যে প্রশ্ন করলাম সেই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এই যে হলো মনসা এবং চণ্ডীর মধ্যে আমার আলোচনার ক্ষেত্র হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। ফলে এই সমাজ প্রবাহের ধারায় পরিপূর্ণতা পেল কিন্তু ধর্মমঙ্গল। এখানেও আপনারা পাবেন পূজার অন্তরালে আর্যেতর সমাজের ছবি। রাঢ় বঙ্গপ্রদেশের একটি প্রাচীন জনপদ। আশুতোষ ভট্টাচার্য তার মঙ্গল কাব্যের ইতিহাসে বলছেন, প্রাচীনকালে পূর্বে ভাগীরথী, উত্তরে ময়ূরাক্ষী, দক্ষিণে দামোদর ও পশ্চিমে ছোটনাগপুরের পার্বত্য ভূমি, এই সীমানা বেষ্টিত বিস্তৃত ভূভাগ রাঢ় নামে পরিচিত ছিল। ইহা উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ় নামে দুই ভাগে বিভক্ত ছিল। এই রাঢ় ভূমির দক্ষিণে চন্ডভূমি, দণ্ডভূমি ও উত্তর পূর্বে পৌণ্ডবর্ধন নামক অঞ্চল অবস্থিত ছিল। বর্তমানে হুগলি, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কাঁথি মহকুমা প্রভৃতি জেলা। ফলে এখানে অনার্য জাতি কারা? তার মতে আদি অস্তাল বা প্রোটো অস্তালয়েড জাতি এখানে বসবাস করছেন। ফলে আসলে এই যে যখনই আমরা ধর্মমঙ্গল কাব্যের মধ্যে যাব, তখন আগের দুটির সমাজ ইতিহাসের সঙ্গে যুক্ত হলো আরেকটি অঞ্চল এবং ওই পর্বের ইতিহাস। আপনারা নিশ্চয়ই মানবেন যে কোনো প্রদেশের বিভিন্ন ভৌগোলিক অঞ্চল জুড়ে বিশেষ ঐতিহাসিক, সামাজিক ও অর্থনৈতিক ঘটনা বিন্যাসের ফলে সমাজ সংস্কৃতির রূপায়ণ হয়। সেই সময় বা কালকে তা ধারণ করে। ধর্মমঙ্গল আপাতভাবে ধর্ম ঠাকুরের মাহাত্ম্যমূলক কাব্য, কিন্তু আমার ভালো লাগা এই কারণে নয় যে আমি এই রাঢ়বঙ্গের একজন অধিবাসী। আমার এই কাব্যকে ভালো লাগার কারণ আমি এই কাহিনীর মধ্যে খুঁজে পাই আমার পূর্বজদের সময়ের সমাজকে, যা থেকে আমি এই প্রবাহকে একাল পর্যন্ত অনুভব করি। কিরকম? অনেকে বলেন মনসা, তারপর চণ্ডী, তারপর ধর্ম ঠাকুর এলেন, তাকে নিয়ে লেখা হলো কাব্য। আচ্ছা, ঠিক কি তাই? আসুন একটু বিখ্যাত আলোচক, সমালোচক যারা, তাদের দিকে একটু আলোকপাত করি। পরিষদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সূত্রে একটু পত্রপত্রিকা ঘাটার অভ্যেস আছে আমার। আমি তথাকথিত ধর্মমঙ্গল কাব্যগুলো যেগুলো সম্পাদিত হয়ে বেরিয়েছে তার পাশাপাশি দেখার চেষ্টা করেছি যে এই ধর্মমঙ্গল কাব্য নিয়ে পুরনো পত্রিকায় কি আলোচনা বেরোচ্ছে। বেশ কিছু আলোচনা আমার চোখে এসেছে। যেমন পরিষদ পত্রিকাতেই আমরা দেখতে পাচ্ছি যে 1312 বঙ্গাব্দেই একটি লেখা বেরোচ্ছে। ব্রজসুন্দর সান্যাল তিনি লেখাটা লিখছেন মানিক গাঙ্গুলি ও ধর্মমঙ্গল, 1312 বঙ্গাব্দে ব্রজসুন্দর সান্যালের লেখা। এর এক বছর পরেই দীনেশচন্দ্র সেন লিখছেন ধর্মমঙ্গল নামে বড় প্রবন্ধ। যোগেশচন্দ্র রায়ের মতো গবেষক কলম ধরছেন পরিষদ পত্রিকার পাতায়। 1315 লিখলেন ধর্মমঙ্গল প্রণেতা মানিক গাঙ্গুলি নিয়ে প্রবন্ধ। বঙ্গীয় সাহিত্য পরিষদের দীর্ঘদিনের প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন যিনি বসন্ত কুমার চট্টোপাধ্যায়, 1336-এ লিখলেন আরেকটি প্রবন্ধ, বিষয় ধর্মমঙ্গলের আদি কবি ময়ূর ভট্ট। ফলে দীর্ঘ দীর্ঘ প্রবন্ধ শুধু পরিষদ পত্রিকার পাতায় নয়, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতো মানুষ প্রবাসী পত্রিকার পাতায় কলম ধরছেন। মানিকরাম, রূপরামদের সময় নিয়ে আলোচনা করছেন। ভারতবর্ষ পত্রিকায় আলোচনা বেরোচ্ছে। এরপর বহু হাল আমলের বহু বিশেষ সংখ্যাও হয়েছে, আপনারা সেটা জানেন, নতুন করে নাম বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। ফলে এই সমস্ত পত্র পত্রিকায় কিন্তু মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য সম্পর্কে বিচিত্র দিক থেকে আলোচনা হয়েছে। এবং সেই সমস্ত আলোচনার আলোকপাতের দিকে তাকালে দেখতে পাবেন, এবং আমাদের আজকে সহ আলোচক অর্জুনও রয়েছে, আনন্দবাজার পত্রিকায় তারও লেখা আমার চোখে পড়েছে, ধর্মমঙ্গল নিয়ে লেখা লিখেছিলেন। এরকম বহু লেখা, সনদদার লেখা আছে।
এরকম বহু লেখা মধ্যে বহু মানুষের ভাবনা বিচ্যুত আমরা দেখি, শুধুমাত্র পত্রপত্রিকা নয়। ধর্মমঙ্গল নিয়ে প্রথম বই বেরোচ্ছে একেবারে 19 শতকের শেষের দিকে, 1290-এ যোগেশচন্দ্র বসুর উদ্যোগে 24টি স্বর্গের সম্পূর্ণ 900 পৃষ্ঠার উপর ঘটনাবেন শ্রী ধর্মমঙ্গল থেকে প্রকাশিত হলো। এর প্রায় 30 বছর পরে অর্জুন যেখানে এখন পড়ায়, সেই শিলচর থেকে প্রকাশ হলো শ্রী ধর্মমঙ্গল। প্রকাশ করলেন তিনি হচ্ছেন চন্দ্রোদয় বিদ্যা বিনোদ ভট্টাচার্য। আখ্যাপত্রে লিখলেন যে ধর্মমঙ্গলের কাব্য উপাখ্যান অংশ। এই ধারা কিন্তু পরবর্তীকালে আমার মাস্টারমশাই বিজিত কুমার দত্ত তার স্ত্রী সুনন্দা দত্তের ইয়েতে মানিকরামের কাব্য বেরোচ্ছে, সুমঙ্গল রানা বার করছেন, পরবর্তীকালে রূপরামের কাব্য। আচ্ছা, এক সেকেন্ড মাঝখানে একটু ঢুকি। সেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগেই শিলচরের কাছে নিরঞ্জনের শূন্য পুরাণের একটা ভার্সান নাথেদের কাছ থেকে পাওয়া গেছে এবং সেটা এডিটও হয়েছে এই 1 বছর আগে। মানে সুতরাং মানে এখনো ওখানে কিন্তু ধর্মমঙ্গলের শূন্য পুরাণের পুঁথি চলেছে, এখনো রয়েছে। ফলে শিলচরের সেই সময় যে কথাটা সূত্রে এই তথ্যটা আমার কাছে হাজির হলো, ফলে সেই সময় দেখতে পাচ্ছি শিলচরের চন্দ্রোদয় বিদ্যা বিনোদ ভট্টাচার্য মহাশয় তিনি জনগণের কাছে সহজে ধর্মমঙ্গল কাহিনী যাতে পড়া যায়, বোঝা যায়, তার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। এইভাবেই এই ধারা, এই আলোচনা কিন্তু পরবর্তীকালেও চলেছে। ফলে বাংলার বড় বড় সাহিত্যটা নিয়ে লেখা হয়েছে। 1346-এ একবার আকর গ্রন্থ আশুতোষ ভট্টাচার্য মঙ্গল কাব্যে, বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস লিখছেন। অমলেন্দু মিত্রের মতো গবেষক লিখছেন, দ্বারের সংস্কৃত ধর্ম ঠাকুর, আর কত বইয়ের কথা আমরা বলবো। এই নিয়ে প্রচুর লেখালেখি হয়ে গেছে। ঠাকুর নিয়ে, দেবতা নিয়ে বিতর্ক হয়েছে। ধর্ম দেবতা কি, তার প্রথম কোথায় উত্থান, তিনি সত্যি মনসা বা চণ্ডী করের কিনা, সে নিয়ে প্রচুর বিতর্ক। তারা অংশ নিচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী, দীনেশচন্দ্র সেন, যোগেশচন্দ্র রায়, আশুতোষ ভট্টাচার্য, সুকুমার সেন, অমলেন্দু মিত্রের মতো গবেষকরা ধর্ম ঠাকুরের উত্থান এ নিয়ে আলোচনা করছেন। ফলে সেই আলোচনার মধ্যে আমার প্রবেশ করার কোনো সামর্থ্য নেই, আমি সেদিকে যেতেও চাইছি না। যেহেতু ধর্মমঙ্গল নিয়ে আলোচনা, ফলে ধর্মমঙ্গল কোথায় আলোচিত হচ্ছে, কিভাবে গ্রন্থগুলো প্রকাশ হচ্ছে, কারা কারা বিতর্কে অংশগ্রহণ করছেন, সেই বিতর্কগুলো আপনাদের সামনে উপস্থাপন করা দরকার ছিল। এ বিষয়ে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, যে প্রবন্ধটি আপনাদের সামনে বলি, সেটি হচ্ছে হরপ্রসাদ সংবর্ধনা লেখমালা একটা লেখা বেরিয়েছিল বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা, যেটা হচ্ছে ধর্মমঙ্গলের সৃষ্টিতত্ত্ব ও ধর্মদেবতার প্রাচীনতা। এই লেখাটা আমার অত্যন্ত ভালো লেগেছে। তিনি অত্যন্ত যুক্তি দিয়ে ধর্মমঙ্গলের দেবতার প্রাচীনত্ব একটার পর একটা যুক্তি দিয়ে পুরাণ উপনিষদ সব কিছু ঘেটে তিনি একটা জায়গায় এসে আসার চেষ্টা করেছেন। আমি তারপরে যার কথা বললাম, পরবর্তীকালে অসাধারণ কাজ করেছেন তিনি হচ্ছেন অমলেন্দু মিত্র। তিনি নিজে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ধর্মদেবতার বিষয়গুলো নিয়ে হাজির করেছেন। যাই হোক, এদিকটা তো আলাদা দিক। আমি যে দিকটা দেখতে চাইছি সেটা হচ্ছে এই যে মনসা এবং চণ্ডীকে ভিত্তি করে যে সমাজ জীবনের বিবর্তনটা এগোলো, সেই ধর্মমঙ্গল আমরা কি পাচ্ছি? সেখানে পাচ্ছি পশ্চিমবঙ্গের অনার্য অধ্যুষিত রাঢ় অঞ্চলই এর মূল উদ্ভব, যা কালক্রমে রাঢ় ও তৎসংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এই রাঢ়ের সুদীর্ঘ ব্রাহ্মণ্য, বৌদ্ধ, জৈন প্রভাব প্রতিরোধ করেছিল। আমরা এই খবর পেয়েছি ইতিহাস কার্যসূত্রে। এমনও খবর পাচ্ছি মহাবীর এখানে এসে লাঞ্ছিত, নিগৃহীত হয়েছিলেন। আমি এই তথ্যটা বললাম কেন? যে এই যে অনার্য যারা আদিম অধিবাসী, তারা কিন্তু দীর্ঘকাল ব্রাহ্মণ্য, বৌদ্ধ, জৈন প্রভাব মুক্ত ছিলেন। তাহলে ধর্মমঙ্গলের মধ্যে আমরা কি ছবি পাবো? পুজো কাহিনীর অন্তরালে কি ফল্গু ধারার মতো যে স্পর্শহীন এই অঞ্চলের আদি মন বহুকাল ধরে প্রবাহিত হয়েছে, তার স্বাক্ষর বহন করছে। ব্রাহ্মণ্য সংস্কৃতি যাকে নিন্দার চোখে দেখত, অসমন, অশোভন, অমার্জিত বলতো, সেই আদিম বাঙালি সমাজের ছবি কি পাবো এই কাব্যের মধ্যে? সেই সমাজ যা আমাদের নিজেদের, যদিও কাহিনীর মধ্যে এই আকর সংস্কৃতি কি আমরা পাই?
না, তার সঙ্গে সাংস্কৃতিক সংযোগ বিয়োজন ঘটেছে। সেই আকর অনার্য সংস্কৃতিকে ছাপ ফেলেছে আর্যায়ন। আপনারা প্রশ্ন করতে পারবেন যে কোথায় এটা আপনার মনে হলো যে আর্যায়ন? তার উত্তর অমলেন্দু মিত্র দেখাচ্ছেন, ধর্ম বিষ্ণু এক হয়ে গেছেন, বিষ্ণু ও কুর্মকে পূজা পাচ্ছেন। কিন্তু তা তো ছিল না। ধর্মের পূজক রাঢ়বাসীরা ব্রাহ্মণের চোখে কেমন ছিল তার পরিচয় তো আমরা পাচ্ছি। যারা ধর্মকে এতদিন পুজো করে এসছেন, ব্রাহ্মণরা তাদের কি চোখে দেখতেন? অতি নীচ কুলে জন্ম জাতিতে চোয়ার, কেহ না পরশ করে, লোকে বলে রাগ, ঘৃণার চোখে দেখতেন। এই ডোম, চাড়াল, ধোপা, বারুই, সুরি প্রভৃতিরাই তো ধর্ম ঠাকুরের পূজনী। তাদের ধ্যান জ্ঞান মানুষ নিয়েই তো করেছে ধর্ম ঠাকুর। তাই আশুতোষ ভট্টাচার্য লিখছেন, ধর্ম ঠাকুরের রূপ, প্রকৃতি এবং তার নৈবেদ্য অনার্য মননশীলতার ছাপ সুস্পষ্ট। ধর্ম ঠাকুরের কোনো মূর্তি নেই, একখণ্ড পাথরই ঠাকুরের রূপে পূজিত হন। তাহলে এই যে ধর্ম ঠাকুর যার কথা আমরা বলছি, তার পুজোর যে দেখুন, তবে রূপরাম চক্রবর্তী লিখছেন, তবে অদ্য পূজা দিল আসোয়া চণ্ডাল, মদের পুষ্করণী দিল পৃষ্ঠের জাঙাল, বুনিল সৃজন ধান হইল অঙ্কুর, সুদত্ত বণিক পূজিল উৎসপুর। অর্থাৎ মধ্য দিয়ে পুজো হচ্ছে। আরেকটু এগোই, গলায় জিজির বান্ধা দুই পায়ে বেরি, লোহার শিকল পরে যায় গুড়ি গুড়ি, হরিবলে সন্ন্যাসী ভৈত্যা দুই ভাগে, আগুনে চলিয়া যায় পুত্র বর মাগে। কি সাংঘাতিক ত্যাগ এবং তিতিক্ষার ছবি। নিম্নবর্গের মানুষ, ঋজু প্রকৃতির মানুষ, তারা তাদের দেবতাকে তুষ্ট করার জন্য যে পথ, যে আচরণবিধি গ্রহণ করেছেন, তা তো মনসমঙ্গলে নেই, তা তো চণ্ডীমঙ্গলে নেই। এ তো একেবারে রাঢ় অঞ্চলের মানুষ তার জীবন জীবিকার মধ্যে তাদের কৃচ্ছ সাধন, তাদের অমানসিক নির্যাতন সহ্য করার যে ক্ষমতা, সেটা একটা অন্য ইতিহাস। একেবারে ঋজু তারা, তাদের কিন্তু ব্রাহ্মণ্য সংস্কৃতির কোনো ছাপ তাদের পুজো পদ্ধতির মধ্যে নেই। পুত্র পাওয়ার আকাঙ্ক্ষায় নারী রঞ্জাবতীর যে কৃচ্ছ সাধনের কথা, তার তো সাংঘাতিক। সালে বর দেওয়ার যে কাহিনী আপনারা জানেন, আমি নতুন করে বলছি না। কবিরা একাধিক জায়গায় বলেছেন ধর্ম ঠাকুরের মাহাত্ম্য কীর্তন ব্রাহ্মণ্যদের চোখে কেউ প্রতিপন্ন হন। বিজিতবাবু সম্পাদিত, আমার মাস্টারমশাই বিজিতবাবু সম্পাদিত মানিকলালের কাব্যে দেখি তিনি দুটি চরণ ব্যবহার করছেন। মানিকলাল, জাতি যায় তবে প্রভু যদি করি গান, অচিরাত অখ্যাতি হবে দেশে দেশে। অর্থাৎ আমি যদি ধর্মের পুজো গান করি, আমার অখ্যাতি হবে। তবু তো চক্রবর্তী গাঙ্গুলিরা কাব্য রচনা করছেন, এত জাতি যায় তার ভয়কে উপেক্ষা করছেন। প্রায় এই সময় বাংলার একেবারে পূর্ব প্রান্তে তাকিয়ে দেখুন, চট্টগ্রাম নদীবন্দরকে ভিত্তি করে আর এক নতুন বাঙালি সমাজ। একেবারে রাঢ় অঞ্চলের যে বাঙালি সমাজকে পাচ্ছি, মাঝখানে নদী বেষ্টিত চণ্ডী মনসাদের যে জায়গা, বা আপনার উড়িষ্যা, ওই জায়গাটাকে ভিত্তি করে যে বাঙালি সমাজ, আর তার ঠিক একেবারে প্রত্যন্ত পূর্ব অঞ্চলে আরাকান রাজসভাকে ভিত্তি করে পাচ্ছি প্রেমের আখ্যানে মশগুল বাঙালি। রাজসভায় মনোরঞ্জন করতে দৌলত কাজী আলাউল্লাহ রচনা করছেন আর এক অন্য সাহিত্য। তাদের সমাজ, তাদের জীব আকাঙ্ক্ষা এক অন্য সাহিত্যের জন্ম দিচ্ছে। কবি রূপরাম, আর ঠিক এই সময় সপ্তদশ শতকে রাঢ় বাংলায় কবি রূপরাম বলছেন, ধান কাপাস বিনা গৃহ তুল্য টুটে, চালু কলাই দোসর বন্দরে করে লুট, বিয়োগে বিপাকে দুঃখ সর্বনাশ হল, অন্ন বিনা অঞ্চলে জুত্তার বেটা বইল। বিপর্যয়, মানে প্রত্যেকটা মঙ্গল কাব্যের মধ্যেই আছে বিপর্যয়, এবং সেই বিপর্যয়ের সূত্রেই একটা সমাজ প্রতিরোধ, নতুন করে মিলন, আর্য অনার্যের সংমিশ্রণ, তার ইতিহাসকে ধারণ করে চলছে। এই বিপর্যয় তার ভিত্তিভূমি। এই যদি আমরা যদি আরো 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 বহু তথ্য, বহু ধর্মমঙ্গল কাব্যে পাতার পর পাতায় আছে
সেকালের বাঙালি জীবন, সমাজ, সংস্কৃতি। দেখুন, খাদ্য পানীয়ের কথা আছে, ভাজা, শুক্তো, ঝাল। রাঢ় অঞ্চলে মানুষের প্রিয় খাবার মাছের টক, শুক্তো, মাংসের ঝোল। কার বর্ণনা দেননি কবিরা? দেবতারা কি এগুলো খায় নাকি? কিন্তু মানুষের খাদ্য, মানুষের জীবন। বিভিন্ন মশলার ব্যঞ্জন রন্ধনে জিরা, মরিচ, কর্পূর, সুরো শাল দিয়া ঝাল হল থালে, হেম থালে ঢালে, সোনার থালে সুন্দর ব্যঞ্জন রান্না করার চিত্র আছে। শুশনির শাগেরে সম্বিতের তৈলে, শেষে দিবে সর্ষের বাটনা সিদ্ধ হলে। কি করে শুশনির শাক, একেবারে রাঢ় অঞ্চলের খাবার, তার বর্ণনা দিচ্ছেন। ধরুন সুরিখানার মদ্যপান, মদ মাংস দিয়ে মাতাল ডোম তারা মদ্যপান করছেন, তার চিত্র পাচ্ছি। গৃহস্থালীর জিনিসপত্রের বর্ণনা পাচ্ছি। আবার পাচ্ছি সমাজের একটা বড় শ্রেণী মেয়েদের কথা, তাদের পরিচ্ছদের কথা। কারো গায়ে কেহ পরে নাপাল করিয়া, বিনোদ পাটের শাড়ি যায় লোটাইয়া। অর্থাৎ পাটের শাড়ি পরা সেই যুগের নারীদের কথা পাচ্ছি। শুধু কি নারীদের আনন্দের চিত্র? পাচ্ছি মৃত্যুর কথা, পাচ্ছি বিভিন্ন সংস্কারের কথা, যৌতুক প্রথার বিবরণ, আর পাচ্ছি সতীদাহ প্রথার কথা। যে সতীদাহ প্রথাকে নিয়ে রাজা রামমোহন রায়ের লড়াইয়ের কথা আমরা জানি। ধর্মঙ্গল কাব্যে আমরা দেখছি লাউ সেনের মৃত্যুর পর তার চার স্ত্রী অবস্থা। তিনি পরিষ্কার বলছেন, কাঞ্চন সকই কেউ সেই তার চুলে, কেহ বা তাম্বুল দেই বদন কমলে, জোর হাতে কেহ বা আশিস মাঙ্গালয়, কান্দা কান্দা কপালে সিন্দুর কেহ দেয়, চারি সতী আনন্দে চরিল চতুর্দোলে, অনুমৃতা হতে যায় কালিনীর কুলে। সহমৃতা হচ্ছেন চার। তাহলে যদি আমরা খুঁজি রামমোহনের 1829 সালকে, আমাদের ফিরতে হবে না মঙ্গল কাব্যে? এর প্রাচীন ঐতিহ্য বাঙালি সমাজকে বহু দিন ধরে বাঙালি সমাজ ধারণ করে এসেছে। আমাদের সময় কম, আরো বিস্তৃতভাবে সমাজ ইতিহাসকে খোঁজা যেত, কিন্তু সময় কম। অর্জুন অপেক্ষা করছে। আমি জাস্ট 2-3 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে চাইছি। না না, আপনি আর একটু সময় নিন, এটা ইন্টারেস্টিং লাগছে, আর একটু সময় নিন, ইন্টারেস্টিং লাগছে, বলুন। ফলে এই এই হুড়োহুড়ির কিছু নেই। ফলে এই যে আমরা দেখছি গৃহস্থালী কি নেই বলুন তো? কলসি, থালা, চুপড়ি, হাঁড়ি, কুড়ুল, কোদাল, যুদ্ধের যে উপকরণ, শেল, শুল, সব সব বর্ণনা পাবেন ধর্মমঙ্গল কাব্যে। পড়তে পড়তে বারবার মনে হয়, কোথায় কোথায় গেল লোহার ভান্ডার, কোথায় সূর্য পশ্চিমকে উদয় করার চেষ্টা, কোথায় দৈব কাহিনী, কোথায় সেই সমস্ত দৈব কাহিনী যারা ভিতরে না গিয়ে আলোচনা করেন, মন্তব্য করেন। পূর্ণতা কি কিছু দেবদেবী কথা, কিছু অনেক কল্পনা, শুধু কি তাই? এগুলো সত্যি অনেক কল্পনা আমরা খুঁজে পাচ্ছি না আমাদের পূর্বজদের, তাদের জীবন, তাদের আচার আচরণ, সেই দৈব কাহিনী অন্তরালের পরিবারের বাড়িতে সমাজকে ধরতে হবে। আমাদের ইতিহাসকে খুঁজতে গেলে, বাঙালির প্রকৃত ইতিহাস নির্মাণ করতে হলে আপনি মঙ্গল কাব্যকে বাদ দিতে পারবেন না। তার পলতে পলতে সব জড়িয়ে আছে বাঙালির ইতিহাস। ফলে এই তো মানে আমার এই যে আজকে যে দেখুন আমরা যে বিপন্ন মানুষের দৈব কাহিনীর যে কথা বলছি, তার যে ত্যাগ, তার তিতিক্ষা, তার বর্ণনা করছি, সেই বর্ণনার সূত্রেই তো পাচ্ছি সেই ইতিহাসকে। বিপন্ন মানুষ আঁকড়ে ধরতে চায়, যিনি দুঃখ দিতে পারেন তিনি নিস্তারের পথ দেখাবেন। সেকালে কেন, একালে এই 21 শতকে আমরা বিশ্বাস করি না? তাই তো আদি দেবতা ধর্মের পুজো, যার মধ্যে মিশে গেলেন শিব, বুদ্ধ, বিষ্ণু, একাকার হয়ে গেলেন।
নদী বেষ্টিত বঙ্গে সাপের হাত থেকে বাঁচতে মনসা, বনের মধ্যে রক্ষার জন্য চণ্ডীকে চাই, আর রাঢ় অঞ্চলের মরণ ব্যাধি কুষ্ঠ থেকে রক্ষা পেতে, অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে, বন্ধা রমণীর পুত্র কামনাকে রূপ দিতে সালে ভর দিতে হয়, দেবতাকে তুষ্ট করতে হয়। ফলে মনে রাখবেন, ধর্মদেবতা শুধুমাত্র দেবতা নন, এই সমস্ত ত্যাগ তিতিক্ষা প্রাপ্তি মুক্তির অন্তরালে বাঙালির আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আছেন। চোখের রোগের জন্য ত্রাতা তিনি। অঞ্চল ভেদে মানুষের সমাজ সমস্যা বদলে যাচ্ছে, তাকিয়ে দেখুন, তার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে দেবতা, তার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছেন যারা পুজো করেন, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা। তাই আমি বলেছিলাম যে রাঢ় বাংলার জীবনকে যদি খুঁজতে হয়, সেখানে সমাজ মানুষকে যদি বুঝতে হয়, বাঙালি জীবনকে যদি, সমগ্র বাঙালি জীবনকে যদি অনুভব করতে হয়, তাহলে মঙ্গল কাব্য পড়ুন, মনসা মঙ্গল কাব্য পড়ুন, চণ্ডী মঙ্গল কাব্য পড়ুন, ধর্মমঙ্গল কাব্য পড়ুন। বহু উপকরণ পাবেন এখানে। যাই হোক, দেখবেন কিন্তু এইদিকে পরবর্তীকালে তো এই কাব্যগুলোকে নিয়ে তার ইন্টারেস্ট তো কমে যায়নি। মনসামঙ্গল নিয়ে, চণ্ডীমঙ্গল নিয়ে কবিতা, গল্প, নাটক আজও তো চলছে। কিন্তু দেখবেন, আমি অবাক হয়ে যাই, ধর্মমঙ্গল নিয়ে কিন্তু বেশ কিছু লেখক একালে সেভাবে এগিয়ে এলেন না। কোথায় পেলাম? প্যারীচাঁদ মিত্রের মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায়ে লাউ সেনকে নিয়ে অবজ্ঞা, বা রাঢ় অঞ্চলের সাহিত্যিক তারাশঙ্করের গণদেবতা বা হাসুলিবাকের উপকথার মধ্যে কিছু পেলাম? তিনি ধর্মমঙ্গলকে নিয়ে এলেন, আর মহাশ্বেতা দেবীর কৈবর্ত খণ্ড। তাছাড়া কেন টানল না একালে লেখক, সাহিত্যিক, গল্পকারদের? ধর্মমঙ্গল তো বহু উপকরণ রয়েছে, তার পাতায় পাতায় বহু বাঙালি জীবনকে পাচ্ছি, তার সংগ্রামকে পাচ্ছি, নারী জগৎকে পাচ্ছি, তাদের যন্ত্রণাকে পাচ্ছি। কেন লেখা হলো না? এই প্রশ্ন আমার রয়েছে। যাক, সেদিকে আমি যাচ্ছি না। তবে আমার মনে প্রশ্ন, মধ্যযুগের বাংলার সমাজ ইতিহাস একজন ছাত্র হিসাবে এই মঙ্গল কাব্য কি কেবল দেবদেবীর কাহিনী, না নানা ফুলে রঞ্জিত সমাজের এক একটি ফুল যাকে জুটতে হবে? তাহলে পাওয়া যাবে এক অন্য মধ্যযুগের ছবি, যেখানে আর না জেনে সাধারণ পাঠক বা গবেষকরা এই মন্তব্য করতে পারবেন না, মধ্যযুগের বাংলা সাহিত্য আছেটা কি? কিছু দেবদেবী আর অলৌকিক কাহিনী। সত্যিই কি তাই? এই প্রশ্নটা রাখলাম আজকে আপনাদের সামনে। প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি শেষ করছি। অসাধারণ একটি আলোচনা। আমরা অধ্যাপক রমেন কুমার সর, তাকে ধন্যবাদ জানাই। তিনি তার মূল্যবান সময় এই অবগাহন পত্রিকার সঙ্গে ভাগ করে নিয়েছেন, এটা আমাদের প্রাপ্তি। অবগাহনের যে সম্পাদক মণ্ডলী, সেই সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অধ্যাপিকা সম্প্রিয়া চ্যাটার্জি, তার প্রচেষ্টায় স্যারের সঙ্গে যোগাযোগ করা আমাদের সম্ভব হয়েছে। তাই আজকে সম্প্রিয়াতির নাম এখানে না করলেই নয়। তো আমরা আবারও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের স্যারের কাছে অনুরোধ রয়েছে যে আমরা গ্রন্থাকারে আপনাদের সমস্ত বক্তব্যগুলো প্রকাশ করব এই অবগাহনের গ্রন্থ সংস্করণ বিভাগে। আপনাদের প্রত্যেকের যে পূর্ণ প্রবন্ধ, সেটা আমরা আপনাদের কাছ থেকে সংগ্রহ করে নেব। তো আমরা সরাসরি